ওয়েলকাম টু এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু সামনে 10 এপ্রিল 2025-এ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি হচ্ছে তাদের ভূগোল ও পরিবেশ, মানে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, একটা প্রশ্ন সলভ করব। সবাই আমার সাথে থাকেন। আর সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক মোহাম্মদ শফিক, আর ফেসবুক পেজ লার্স লার্ন উইথ শফিক। আমরা আপনারা অবশ্যই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রশ্ন সমাধান চলে যাচ্ছি। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। লেটস ডু ইট, লাস্ট গো। ওকে, চলেন আমরা শুরু করি। অবশ্যই জানি যে আমাদের সামনে যে বইটি রয়েছে ভূগোল ও পরিবেশ, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আপনাদের মাঝে এখন একটা প্রশ্ন সলভ করব, বা যে হচ্ছে টেস্টে প্লাস হচ্ছে যে কোনো আমরা একটু সমাধান করে দেখব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যেমন আরেকটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলি। এইরকম কিছু হচ্ছে ওয়াইএমআর শিট বা এমসিকিউর জন্য থাকবে। আপনাদেরকে কি করতে হবে, যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, এগুলো আপনাদেরকে সুন্দর করে ফিল আপ করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, খুবই প্লাস হচ্ছে আপনাদের যে সময়টুকু দেবে 15 মিনিট আগেই পেপার দেওয়া হয়। আপনাকে অবশ্যই পরীক্ষার হলে আগেই থাকতে হবে, কমপক্ষে আধা ঘন্টা আগে। এরপরেও আমরা ধীরে সুস্থে দেখাবো সাবজেক্ট কোড, এক্সাম কোড নাম্বার, বিষয় কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এইরকম তো হচ্ছে 30টা এমসিকিউ এরকম থাকবে। মানে জাস্ট হচ্ছে আমি নমুনাটা দেখাচ্ছি এরকম। ওকে, আমরা একটু প্রশ্নের সমাধানে চলে যাই। যেমন আমার সামনে হচ্ছে আমার সামনে টেস্টের প্রশ্ন রয়েছে, ভূগোল এবং পরিবেশ। আমি এটা আপনাদেরকে আমার এখানে আনসারগুলো আমি নিজেই কভারেজ করে রেখেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা একটু যদি চলে যাই, যেমন আমাদের এখানে আছে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? যেমন এখানে 4টা অপশান আছে। প্রথমেরটা আছে কার্ল রিটার, ম্যাকনিম, রিচার্ড হাডসন্স এবং ইরাটোস্থেনিস। আমরা একটা পয়েন্টে বলবো, আপনাদের প্রশ্ন সমাধান মানে আমরা যখন এমসিকিউ দাগাবো তখন আমাদের যে কনফিউশন যে এটা আছে, এটাকে আগে আমাদের কি করতে হবে, মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। তখন দেখা যাবে আমরা ইজিলি সেটা কভারেজ করতে পারবো। যেমন এখানে আছে কার্ল রিটার, ম্যাকনিম, রিচার্ড হাডসন্স এবং ইরাটোস্থেনিস। কিন্তু আমরা কিন্তু অপশানগুলো জানি, প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছে, কারেক্ট আনসার হচ্ছে কার্ল রিটার। আর ইরাটোস্থেনিস হচ্ছে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেছে। আর ম্যাকনি কি বলছে সেটা আমরাও কিন্তু জানি, তা হচ্ছে আদিবাসীদের হচ্ছে স্ট্যাম্প কিন্তু সেটা বলছে। তার মানে আমাদের ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছে কে? কার্ল রিটার। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলা হয়, এটা হচ্ছে কার্ল রিটার। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান হিসাবে অভিহিত করেছে কার্ল রিটার। তাহলে আমরা এই যে আমরা বিষয়টা বলতেছি, কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছে। কোনটি জীবভূগোলের অন্তর্ভুক্ত বিষয়? ব্যবসা বাণিজ্য পরিচালনা, উদ্ভিদ এবং
জীববস্তু, অক্ষাংশ দ্রাঘিমাংশ শহরে ক্রম বিকাশে বর্তমান। তাহলে ব্যবসা বাণিজ্য এটা অবশ্যই এটা হচ্ছে তা হচ্ছে আমরা যদি বলি ভূগোলের শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। তার মানে এটা হচ্ছে মানব ভূগোলে অন্তর্ভুক্ত। আর জীবভূগোলের কথা যেহেতু উল্লেখ করেছে, তাহলে এটা হচ্ছে উদ্ভিদ এবং জীবভূগোলে অন্তর্ভুক্ত। ঋতুর পরিবর্তন হয় কিসের প্রভাবে? এখানে 4টা অপশান আছে, আহ্নিক গতি, নিরক্ষরেখা এবং হচ্ছে ঊর্ধ্বগতি, বার্ষিক গতি। তাহলে আমরা 4টা পয়েন্টে যদি বলি, আহ্নিক গতির কারণে আমাদের দিন রাত্রির পরিবর্তন হয়। নিরক্ষরেখা হচ্ছে আমরা জানি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রি আমরা যদি বলা হয় যে রেখাটা আছে 0 ডিগ্রি অক্ষরেখা, এবং এটাকে মহাবৃত্ত রেখাও বলা হয়। ওকে, তারপর হচ্ছে বার্ষিক গতি, ঊর্ধ্বগতি। তাহলে আমরা এই যে গতিগুলো উল্লেখ আছে, বার্ষিক গতির প্রভাবে কিন্তু ঋতুর পরিবর্তন হয়। কোন গতির প্রভাবে? বার্ষিক গতির প্রভাবে আমাদের ঋতুর পরিবর্তন হয়। এবং 4 নম্বর যেটা আছে আমরা যদি বলে থাকি, এটা হচ্ছে লঘু সপ্তর্ষি কালপুরুষ। এগুলো কি বলা হয়? নক্ষত্রমণ্ডলী, গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকা। বাকি যেগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। আর নক্ষত্রমণ্ডলী যেটা বলা হয় অনেকগুলো মণ্ডলীর সমষ্টি, সেটা নক্ষত্রমণ্ডলী। তাহলে আমরা যদি বলা হয় লঘু সপ্তর্ষি কালপুরুষ, এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড কুইশন, বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেখান থেকে যাচাই বাছাই করে আমরা কিন্তু প্রশ্নটার সমাধান করতেছি। তার মানে আমরা যদি বলি 4 নম্বরের যে এমসিকিউটা আছে, লঘু সপ্তর্ষি কালপুরুষ এগুলো হচ্ছে নক্ষত্রমণ্ডলী। সূর্যের চারদিকে ঘুরে আসতে মঙ্গল গ্রহের কতদিন সময় লাগে? এখানে কিছু অপশান আছে, 587 দিন, 687, 778 দিন, 698 দিন। তার মধ্যে এর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে 687। কয়লা রূপান্তরিত হয়ে কোন শিলার পরিণত হয়? আমরা যদি জানি যে এটা রূপান্তরিত শিলা, যে কয়টা অপশান আছে তার মধ্যে সবগুলো রূপান্তরিত শিলা। তার মধ্যে চুনাপাথর থেকে মার্বেল হয়। আর এখানে কয়লা যেটা আছে, কয়লা থেকে হচ্ছে গ্রাফাইট, কয়লা থেকে আমরা কি হচ্ছে গ্রাফাইট হচ্ছে। আমরা অনেক সময় দেখে যে কনফিউশন গ্রানাইট এবং গ্রাফাইট, এই দুইটার মধ্যে আমরা অনেক সময় কনফিউশন পড়ে যাই। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কয়লা থেকে হয় গ্রাফাইট। ভূ অভ্যন্তরীণ ভাগের কয়টি স্তর রয়েছে? মানে আমরা যদি ভূ অভ্যন্তরীণ স্তরের কথা বলি, 3টা ভাগে বিভক্ত। আবার আমরা যদি বলি পৃথিবীর ভূমিরূপকে কয়টা শ্রেণীতে ভাগ করে, পৃথিবীর ভূমিরূপের হচ্ছে 3টা, এটা হচ্ছে পর্বত, সমভূমি এবং হচ্ছে মালভূমি। আচ্ছা, এরপরে আরেকটা 7 নম্বর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্ট লরেন্স কোন মহাদেশে অবস্থিত? সেন্ট লরেন্স হচ্ছে আমেরিকার একটা নদী। তাহলে আমেরিকা যেহেতু উত্তর আমেরিকা অবস্থিত, তাহলে আমেরিকা হচ্ছে উত্তর আমেরিকা। সেন্ট লরেন্সটা যদি বলা হয় সেন্ট লরেন্স কোন মহাদেশে অবস্থিত? সেন্ট লরেন্স উত্তর আমেরিকায় অবস্থিত। আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? আমরা জানি বায়ুমণ্ডলের স্তরকে 5টি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে 4টে এখানে অপশান দেওয়া আছে। 4টার মধ্যে আপনার কারেক্ট হচ্ছে কোনটা? এক্সোমণ্ডল। কোন মণ্ডল? এক্সোমণ্ডল। তাহলে এমসিকিউর জন্য আমরা শিখে নিলাম আর্গন বায়ুমণ্ডলে এক্সোমণ্ডলে অবস্থান করে। আর্গন বায়ুমণ্ডলে এক্সোমণ্ডলে অবস্থান করে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে টাইটানিক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে টাইটানিক কোন দেশের জাহাজ? ওকে, টাইটানিক বিধ্বস্ত হয় আটলান্টিক মহাসাগরে 1912 সালে। আইসবার্গের হিমবাহের শিলার ধাক্কায় বিচ্ছিন্ন হয়। এখন আমরা যদি বলা হয় যে পরীক্ষায় যদি আসে টাইটানিক জাহাজটি কোন দেশের?
অনেক সময় অপশান দিতে পারে ইউকে, ইউএসএ, কানাডা, চীন। তাহলে আমরা ইউকে মানে ইউনাইটেড কিংডম, তার মানে ইংল্যান্ড। 10 নম্বরে যে অপশানটা আছে, আমরা যদি বলা হয় পৃথিবীর গভীরতম যে সমুদ্র খাত রয়েছে মারিয়ানা খাত, এটা কোন সাগরে? এটা নর্মালি প্রশান্ত মহাসাগরে। পোর্টুরীয় খাত কোন সাগরে? আটলান্টিক মহাসাগরে। পোর্টুরীয় খাত আটলান্টিক মহাসাগরে। এছাড়া আমরা যদি 12 নম্বরটা আমরা যদি সমাধান করি, তাহলে আমাদের কি করতে হবে? অপশানগুলো পড়ে এরপরে আমাদের ওইটা আনসার করতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা অপশানগুলো একটু পড়ে নিই, তার আগে একটা উদ্দীপক দেওয়া আছে, মৃত্তিকার 7 সন্তান, স্বামী মারা যাওয়ার পর সন্তানদের মধ্যে জমি ভাগ করে দেয় তিনি। যে আমাদের কাছে এটা মনে হতে পারে যে ভূমিগত সমস্যা, জনসংখ্যা, অর্থনৈতিক, সামাজিক, এই প্রত্যেকটা পয়েন্টের মূলেই রয়েছে আমাদের সামাজিক সমস্যা। কোন সমস্যা? সামাজিক সমস্যা। যেহেতু পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে, তো সবগুলোর মূলে রয়েছে আমাদের সামাজিক সমস্যা। ওকে, এছাড়া আমরা আমাদের পরের পয়েন্টে যাই। পরের প্রশ্নে বলা আছে উক্ত সমস্যাটির প্রভাব কোথায় পড়তে পারে? যেমন জমির উর্বরতা হ্রাস, মাটি দূষণ, ভূমির উন্মুক্তকরণ। আমরা এই যে জনসংখ্যার যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিন্তু যেমন জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, প্লাস হচ্ছে কারণটা হচ্ছে জনসংখ্যা যখন বৃদ্ধি পায়, তাহলে এই বিশাল জনসংখ্যার জন্য জমির পরিমাণ হয়। তো আমরা দেখা যায় কি, তারা নির্দিষ্ট সময় ব্যক্তির পরেও তারা চাষাবাদ করে, একটা সময়ের পরেও দেখা যায়। তাহলে আমাদের ওইটা হবে ভূমির উন্মুক্ত করে। মাটির দূষণ তো অবশ্যই হবে। তাহলে আমরা যদি বলা হয় বাংলাদেশের 14 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ভূগোল পরিবেশের 10ম অধ্যায়ে মনে রয়েছে। বাংলাদেশ মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? বিষুব রেখা, মরকট ক্রান্তীয় রেখা, মেরু ক্রান্তীয়, কর্কট ক্রান্তীয়। কারেক্ট আনসার হচ্ছে কর্কট ক্রান্তীয় রেখা। কারেক্ট আনসার কোনটি? কর্কট ক্রান্তীয় রেখা। 15 নম্বরটা আরও ইম্পর্টেন্ট, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত? কারেক্ট আনসার হচ্ছে 0.03। কারেক্ট আনসার হচ্ছে 0.03 হচ্ছে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বাকি যে গ্যাসগুলো আছে, আমরা যদি বলা হয় 78.02 এটা হচ্ছে নাইট্রোজেন এবং 20.71 হচ্ছে অক্সিজেন। এরপরেও আমাদের দেখা যায় অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকার সত্ত্বেও আমাদের দেখা যায় যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অনেকগুলো প্রভাব আমরা পরে অবশ্যই আলোচনা করব। আমরা প্রশ্নটা সমাধানটা করে ফেলি। এরপরে যেটা আছে, আমরা যদি বলা হয় এখানে কিছু বলা আছে যে আমরা যদি বলি কামসিন স্থানীয় বায়ু প্রবাহ, এটা কোথায়? ওকে, তাহলে এটা আমরা যদি বলা হয় এটা হচ্ছে মিশর। রাইট আনসারটা হচ্ছে মিশর। ক্রোফেন কোন দেশের রাজধানী? ক্রোফেন হচ্ছে আমরা যদি বলি ডেনমার্ক। লালমাই পাহাড়ের উচ্চতা কত? 21 মিটার। লালমাই পাহাড়ের উচ্চতা 21 মিটার। সুপিরিয়র হ্রদ কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকায়। কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না সহজে? সেটা হচ্ছে উত্তর মহাসাগর। বাংলাদেশ 21 নম্বরটা আরও ইম্পর্টেন্ট। বাংলাদেশ দক্ষিণ পূর্বে কোন নদী মিয়ানমার সীমানায় অবস্থিত? মানে বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখানে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে
নাফ নদী। কোন নদী? নাফ নদী। হাড়িয়াভাঙ্গা কিন্তু বাংলাদেশে ভারত এবং বাংলাদেশকে বিভক্ত করেছে। কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের পাহাড়ি এলাকার নদী, যেখানে আমরা বাংলাদেশের যে কাপ্তাই হ্রদ আছে সে হ্রদের উৎপত্তিস্থল। এরপর নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে। ওকে, যে নদীর মধ্য দিয়ে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। 12 নম্বর যেটা আছে আমরা একটু পড়লেই হবে, সমুদ্র স্রোতের প্রধান কারণ। আমরা নর্মালি যদি বলি, সমুদ্র স্রোত সৃষ্টি হয় বায়ুর প্রবাহের কারণে। আর এরপরে আমাদের দেখা যায় আরও অনেকগুলো কারণ আছে। এর ফলাফলটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন সৃষ্টি হয় এবং হিমশিলার আঘাতে সৃষ্ট বিপন্ন হতে পারে। সমুদ্র স্রোতের অনেকগুলো ফলাফল, যেমন আমরা একটা বিষয় তাকে নেগেটিভ সাইজেও থাকে, তাহলে আমরা এটা হচ্ছে 1 এবং 3 হবে। এটা 1 এবং 3। আমরা 23 নাম্বার যেটা আছে, সমুদ্র স্রোত সমভূমি বিরাজমান কোথায়? স্রোত সমভূমি হচ্ছে এটা হচ্ছে দুইটায়, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের দিকে। তাহলে 24 নাম্বারটা যদি আমরা বলি, পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষ দিয়ে। যেমন আমরা জানি যে আলোর যে ব্যাগ আছে, মানে এটার আছে একটা নক্ষত্র থেকে পৃথিবীতে কত দূর, একটা গ্রহ আরেকটি গ্রহ থেকে কত দূরবর্তী, সেটা আমরা আলোকবর্ষ দিয়ে পরিমাপ করি। অধ্যাপক ডাডলি স্ট্যামের মতে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা, পৃথিবীর অধিবাসীর বর্ণনা, নদ নদীর বর্ণনা। কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2, পৃথিবীর অধিবাসীদের বর্ণনা। আমাদের 25 এবং 26 যদি আমরা উত্তর করতে চাই, প্রশ্ন উত্তর দাও, উদ্দীপকটি পড়ে দিতে হবে। এখানে বলা আছে, ধরো হচ্ছে একটা মহাসাগরের মধ্যে একটি গভীরতম খাত রয়েছে, এখন সেই সাগরটির নাম কি? তাহলে আমরা কিন্তু আগের প্রশ্নের সমাধান করে এসেছি। আমরা এখানে বলেছিলাম পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা খাত, যেটা হচ্ছে 322 কিলোমিটার পূর্ব গুয়াম দ্বীপ থেকে, এরকম গুয়াম দ্বীপে অবস্থিত বাংলাদেশ। তাহলে এই যে সাগরের অবস্থানটা রয়েছে, অর্থাৎ আমরা আগে আইডেন্টিফাই করতে হবে কারেক্ট আনসার কোনটা। কারেক্ট আনসার হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর ইকুয়েটরিয়াল খাত হচ্ছে আটলান্টিক মহাসাগর অবস্থিত। মহাসাগরটির অবস্থান, মানে প্রশান্ত মহাসাগর যে রয়েছে, এটা টোটালি অবস্থানটা কোথায় হবে? মহাসাগরটির অবস্থান হচ্ছে, আমরা যদি বলে হয় আমেরিকা এবং এশিয়ার, তার মানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের 2 এবং 1। আমরা যদি বলা হয় 2 এবং 3, এটা হচ্ছে আমেরিকা এবং হচ্ছে এশিয়া, তার মানে 2 এবং 3। ওকে, বাংলাদেশে প্রায় কয়টি উপজেলায় নদী ভাঙ্গনের শিকার হয়? মানে নদী ভাঙ্গন, যেমন বর্ষার মৌসুম এখন আসতেছে, আমাদের নদী ভাঙ্গন কিন্তু শুরু হয়ে যাবে। সবচেয়ে বেশি নদী ভাঙ্গন হয় 3টা নদীতে, বাংলাদেশে পদ্মা, মেঘনা এবং হচ্ছে যমুনা নদী। এই 3টা নদীতে সবচেয়ে বেশি নদী ভাঙ্গন হয়। বাংলাদেশে প্রায় কয়টা নদীতে নদী ভাঙ্গন হয়? এখানে হচ্ছে অপশান হচ্ছে 102, 100টি, 57টি, 40টি। কারেক্ট আনসার হচ্ছে 100টি। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের যে অধ্যায়টা রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে কারেক্ট আনসারটা। আর গ্রহরাজ বলা হয় কোনটি? যেহেতু আমরা জানি বৃহস্পতি সবচেয়ে বড়, এই জন্য এটাকে গ্রহরাজ বলা হয়। বৃষ্টিপাত কত প্রকার? বৃষ্টিপাত 4 প্রকার। বাংলাদেশে এই যে বাংলাদেশ 30 নাম্বার যে উত্তরটা আছে, বাংলাদেশে কত কিলোমিটার সামুদ্রিক সম্পদ রয়েছে? বাংলাদেশের 716 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশে 716 কিলোমিটার।
হচ্ছে সমুদ্র সম্পদ রয়েছে। এখানে নটিক্যালের পাওয়ারগুলো আমাদের যে আছে, নটিক্যাল অবস্থানগুলো সে অনুসারে করা হয়। তাহলে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর একটা কথাই আমি বলবো, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, ওকে, 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, এপ্রিল 2025, মানে আমাদের দেখছো সালটা কত সুন্দর, 25-এ পরীক্ষার্থী, 25 সাল। তার মানে তোমরা বেশি বেশি করে যেখানে সমস্যাটা রয়েছে সেটার সমাধান করো, নতুন কিছু পড়ার দরকার নেই। ওই পুরাতনগুলি বারবার রিভিশন দাও, রিপিট করতে থাকো, পড়তে থাকো, অবশ্যই ভালো কিছু হবে। আর ভূগোলের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এগুলো আমি আমাদের পরের ক্লাসের ভিডিওতে অবশ্যই দিয়ে দিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।